এইবার এই সরকারকে আমাদের সরাতেই হবে। এর থেকে সিপিএম ভালো ছিল, এর থেকে বামফ্রন্ট ভালো ছিল। কোনো উন্নয়ন নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। এই সরকারটা একটা দুর্নীতি আঁকড়া তৈরি হয়েছে, লুঠের আঁকড়া তৈরি হয়েছে। ভাতা দিয়ে তো আমার সংসার চলবে না। আমার সংসারে যে ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনা তো ভাতা দিয়ে চলতে পারে না। একদিকে সম্পূর্ণ বস্তি এলাকা এবং আর একদিকে অভিজাত বাড়ি, তার একদিকে রয়েছে এখানে অনেক বড় বড় রেস্তোরাঁ। এটাকে বলা যায় কসবা অঞ্চলের ডেমোগ্রাফি। এবং এই কসবা অঞ্চলে যিনি বামফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছেন দীপু দাস আমাদের সঙ্গে। এই যে ডেমোগ্রাফিটা কতটা গুরুত্বপূর্ণ কসবা অঞ্চলের জন্য এবং ভোট অঙ্কে এই ডেমোগ্রাফিটা কতটা গুরুত্ব ফেলবে বলে মনে করছেন? হ্যাঁ, প্রথমে বলি ঠিকই আমাদের কসবা অঞ্চলে একদিকে গরিব খেটে খাওয়া মানুষই আমার বসবাস করে, আবার একদিকে একটু উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের সংখ্যা বাস। কিন্তু এই যে গরিব খেটে খাওয়া মানুষের বাস, এটা হচ্ছে কসবার নিজস্ব বসবাসস্থল। ফলে বহু মানুষ এখানে আছে। তারপরে কসবা ধীরে ধীরে বামফ্রন্ট সরকার হওয়ার পর ইস্টার্ন বাইপাস হয়েছে। ইস্টার্ন বাইপাস হয়ে যাওয়ার পর প্রভূত এই অঞ্চলটা ব্যাপক উন্নতি হয়েছে। তখন সেখানে বহু মানুষ শান্ত কসবাকে শান্তি খোঁজার জন্য বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, সেখানে এসছে, তারা সেখানে বসবাস শুরু করেছে। ফলে এখানে পুরাতন নতুনের বিষয় নয়, যারা আছে দীর্ঘদিন ধরে আছে এবং কলকাতার মধ্যে কসবা একটা অবস্থান নেয়। ফলে সেই হিসাবে মনে হয় না যে খুব একটা অসুবিধা সব অংশের মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, বারবার এই প্রসঙ্গটা ওঠে যে কোনো একটা নির্বাচিত বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের ভোটেই কসবা অঞ্চলের জয় নিশ্চিত হয়, এটা কি সত্যি? না, এটা তো ঠিকই। গত 2016 সালেও তো তাই হয়েছে যে আমরা 5টা ওয়ার্ডের ক্ষেত্রে জিতেছি, একটা ওয়ার্ডে। আসলে কি বলেন তো, আসলে ওই ওয়ার্ডে ভোট হয় না। এই যে ভোটে নির্বাচিত হয় তো, ফলে ভোট হয় না। আপনি যদি নির্বাচনের দিন আসুন, আপনি দেখবেন যে কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, কোনো প্রশাসন নেই। পুলিশ প্রশাসনকে তারা কিনে নেয়, মানুষ তার নিজের ভোট দিতে পারে না। এবং শুধু তাই নয়, এখানকার মানুষের মধ্যে একটা ভয় সন্ত্রাস তৈরি করা হয়েছে যে আমরা এখানে এমএলএ আছি, আমরা কাউন্সিলর আছি, ফলে আমরা যা বলবো তাই আমাদের কথা শুনতে হবে। যেহেতু মানুষ দিন আনে দিন খায়, গরিব খেটে খাওয়া মানুষ, এখানে তার মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার তারা তৈরি করতে পেরেছে। কিন্তু এইবার মানুষের মধ্যে যেটা দেখা গেছে যে তারা বলছে এই ভয় ভীতিকে উপেক্ষা করেই আমার নিজের মতামত যাতে আমি প্রয়োগ করতে পারি, তার জন্যই আমরা রাস্তায় থাকবো। এটাই আমরা মনে করছি পরিবর্তন অবশ্যই। যদি প্রায় 10 বছর আপনি কাউন্সিলর ছিলেন এবং এলাকার বিভিন্ন অঞ্চল সব একেবারে নখের মতো চেনেন, যেটাকে আমরা বলি আর কি, তো সেই জায়গা থেকে কতটা মনে হচ্ছে এইবারের জয় কতটা নিশ্চিত? এইবারে শুধু আমার 67ও নয়, আমাদের তো 91, 92, 107, 108 যে অঞ্চলে যাচ্ছি, প্রত্যেক অঞ্চলেই মানুষ কেউ কাঁদতে কাঁদতে বলছে, কেউ কানে কানে বলছে, কেউ সামনে বলছে, ক্ষোভ প্রকাশ করছে যে এই কী রাজ্য, আমরা কোন রাজ্যে আছি, যা আমার ছেলেমেয়েরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, স্কুল কলেজ নেই, বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা নেই। ভাতা দিলে হবে, ভাতা তো দিচ্ছে ঠিক আছে, সেটা তাদের কাছে প্রয়োজন দিচ্ছে, কিন্তু ভাতা দিয়ে তো আমার সংসার চলবে না। আমার সংসারে যে ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনা তো ভাতা দিয়ে চলতে পারে না। তাহলে আমার যে ছেলেটা পড়াশোনা করেছে, বড় হয়েছে, যে চাকরি চাই দরকার, তাকে ভাতা দিলে কি করে হবে? তাকে তো চাকরিই দিতে হবে। কিন্তু এই রাজ্যে কর্মসংস্থান নেই। অনেকে বলেছেন দিদি আপনার নিজের স্বার্থ, আপনাদের স্বার্থে আমি সিপিএমকে ভোট দেবো না, আমি নিজের স্বার্থে দেবো এই কারণেই যাতে আমার ছেলেটাকে সকালবেলা আমি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে অফিসে পাঠাতে পারি। কারণ আমি জানি বামপন্থীরা আসলে কর্মসংস্থান হবে, বামপন্থীরা আসলে এসএসসি পরীক্ষা হবে, বামপন্থীরা আসলে টেট পরীক্ষা হবে, শিক্ষক নিয়োগ হবে। ফলে সেই আশাতেই আমি চাই যে আপনারা ফিরে আসুন। আপনার কথার প্রসঙ্গেই আসি, 2011 সালের পর থেকে টানা এখানে জয়লাভ করেছে তৃণমূল এবং তৃণমূলের অন্যতম গড় বললে এটা ভুল বলা হয় না, জাভেদ খান, তিনি এবারেরও প্রার্থী। সেখান থেকে কতটা এই লড়াইটা কঠিন বলে মনে হচ্ছে? না, কঠিন না, লড়াই তো রাস্তায় নেমেছে মানুষ ঠিক করবে। এখানে তো কোনো ব্যক্তি ঠিক করবে না, আমি ঠিক করব না, অন্য কোনো দলের প্রার্থী ঠিক করবে না যে আমি জিতবো, মানুষ ঠিক করবে। কিন্তু মানুষ ঠিক করে ফেলেছে, এই সরকারকে আর রাখতে চায় না। মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছে যে আমার কিভাবে গ্যাসের দাম বাড়ছে, কিভাবে সবজির দাম বাড়ছে, কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমার মেয়ের নিরাপত্তা নেই। এমনকি এই কথাটা তৃণমূল কংগ্রেসের বড় যিনি নেতা, যিনি দুহাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট লুট করে জাভেদ খানকে জিতিয়েছেন, তিনিও তার মেয়ের টাইমটা যদি আসার 6টা হয়, 6টা থেকে 15, তার আতঙ্ক শুরু হয়ে যায় আমার মেয়েটা ঠিক টাইমে আসবে কিনা। ফলে অঞ্চলের মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠিত কোনো উন্নয়ন নেই,
পানীয় জলের ব্যবস্থা নেই। বামফ্রন্টের আমলে আমাদের প্রয়াত কমরেড শচীন সেন, আমাদের কমরেড রবীন্দ্রদেব যা এই বিধানসভায় উন্নয়ন করেছে, তারপরে ছিটেপোটা উন্নয়ন নেই। আপনি দেখছেন তো, এই আমরা আবাসনে এসেছি, কত মানুষ আবাসনে বাস করে, কি অবস্থা আবাসনগুলো, ভেঙে চাই পড়ে যাচ্ছে, জলের ব্যবস্থা নেই। তো সরকারি আবাসনগুলো রক্ষা করার দায়িত্ব কার? তোমাকে তো মানুষ দুহাত দিয়ে ভোট দিয়েছে মানুষের পাশে থাকার জন্য। তাহলে আজকে কেন এই সরকারি আবাসনগুলো তার ব্যবস্থা ঠিক মতো নেই সুস্থভাবে, যাতে মানুষ বাস করতে পারে? কেন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে? কেন আজকে আমাদের এখানে কলকাতা পৌরসভার লিখিত নোটিশ মানে কলকাতা পৌরসভা থেকে যে এইগুলো আমাদের জলাশয়, সেই জলাশয়গুলো আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দিয়ে বহুতল বাড়ি তৈরি করা হচ্ছে? তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সরকারি খাস জমিকে দখল করা হচ্ছে। ফলে এই অঞ্চলে হিন্দিভাষী মানুষের সংখ্যা বেশি। আমরা বলছি হিন্দিভাষী একটা স্কুল প্রয়োজন আছে এই অঞ্চলে। কোথায় এমএলএ, কী ভূমিকা? ঢাকুরিয়া রেল লাইনের ওপর ওভারব্রিজ, সেই রবীন্দ্র যে কাজ করে গেছেন সেইটুকুনি কাজ, তারপরে একটা ছিটেফোঁটা কাজ এগোয়নি। আজকে পরিবহনের অবস্থা কি? আপনি মার্টিনপাড়া যান, আপনি গুলমার্ট যান, আপনি 91-এর দিকে যান, বাস নেই, শুধু অটো এবং রিক্সার ওপর কিছুটা নির্ভর করতে হয়, সব জায়গায় অটো নেই। তাহলে কী করে মানুষ বাঁচবে? তাহলে একটা সরকার, তুমি মানুষের ভোট নিয়ে নির্বাচিত হচ্ছ, তুমি বলছো দুহাত দিয়ে মানুষ আমায় আশীর্বাদ করেছে, তাহলে সেই মানুষের পাশে থাকছো না, মানুষও তোমার পাশে এবার থাকবে না। কসবা অঞ্চলে বারংবার একটা অভিযোগ আমরা শুনতে পাই, বাজার দর খুব বেশি। তার থেকেও আরও একটা বড় অভিযোগ, যেটা আপনিও এক্ষুনি বললেন, যে গাড়ি ভাড়া খুব বেশি। সেই জায়গাটা কি এত বছর যিনি রাজ এখানে করলেন, প্রায় 2011 সালের পর থেকে তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি একবারও দেখলেন না? না, পরিবহনের অবস্থা খুব খারাপ। শুধু সেটা আমার কসবা নয়, সারা কলকাতা জুড়ে একটা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। পেট্রোল দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। আজকে বাস ভাড়া বাড়লে সরকার একটা নিয়ন্ত্রণ থাকে, কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। অটো কি করবে বলুন তো? 1 মাসে 25 টাকা গ্যাসের দাম বেড়েছে, তারা কি গ্যাস বাড়বে? তারা কাঁদছে যখন গ্যাসের দাম বেড়ে, বলছে যে আমি যদি অটো না চালাই আমার পরিবার খেতে পারবে না। এবং এই গ্যাস ভরতে গিয়ে সন্ধেবেলা থেকে লাইন দিচ্ছে সারা রাত। সেদিনকে দেখছিলাম ফেসবুকে দিয়েছিল তারা, যে সারা রাত লাইনে দাঁড়িয়ে আছে, ভোরবেলা বাড়ি এসছে গ্যাস নিয়ে। আমি জিজ্ঞেস করলাম কতদিন চলবে? বলে 2.5 দিন চলতে পারবে। তাহলে কিভাবে মানুষ বাঁচবে? আসলে এই সরকারটা একটা দুর্নীতি আঁকড়া তৈরি হয়েছে, লুঠের আঁকড়া তৈরি হয়েছে। ফলে মানুষের পরিষেবার জন্য এই সরকার থাকছে না। ফলে প্রত্যেকটা মানুষ, আপনি দেখুন, একটা ছাত্র, একটা শিক্ষক, একটা যুবক, একটা যুবতী, একটা অধ্যাপক, প্রত্যেকে আক্রান্ত। একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন সবজি বিক্রেতা, একজন কৃষক, কেউ এই সরকার থেকে কোনো উপকার পাচ্ছে না, পাশে থাকছে না। ফলে রাজ্যের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, এই সরকারটাকে এবার তারা সরাবেই। কসবার অঞ্চল মানুষ তাই বলছে, এইবার এই সরকারকে আমাদের সরাতেই হবে। এর থেকে সিপিএম ভালো ছিল, এর থেকে বামফ্রন্ট ভালো ছিল। ফলে তারা লাঞ্ছনের পক্ষে থাকবে। আপনি এতদিন ধরে প্রচার সারছেন, মানুষের সাড়া কীরকম? প্রচুর মানুষ, ভীষণ সাড়া। নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, মানুষ কথা বলতে বলতে কেঁদে ফেলছে, যে আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে, আমাদের মুক্তি দিন আপনারা। আমরা বলছি আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে থাকুন। আমরা 100% আমরা রাস্তায় থেকে এই আন্দোলনে থাকবো। আমরা পারবো আপনাদের সঙ্গে থেকে এটা পরিবর্তন করতে। আচ্ছা, এই বিধানসভার যদি আমরা একদম পরপর পরিসংখ্যান দেখি, সেখানে বামেদের খুব একটা ভালো ফলাফল আমরা দেখিনি কখনো। এখানে কি সেটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? না, কোনো না। 2011-এর পর কিছু বামেদের সমর্থকরা ভেবেছিল যে আমি যদি ভোট বিজেপিকে দিই তৃণমূলের সঙ্গে বিরুদ্ধে, তাহলে হয়তো বিজেপি হয়তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আজকে 15 বছর পর যখন শুভেন্দু অধিকারী এমএলএদের নিয়ে ভেতরে, বিধানসভার ভেতরে মন্দির হবে কিনা, মসজিদ হবে, কিংবা কোন মন্দিরের পুজো হবে তাই আলোচনা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমিও ব্যানার্জি পরিবারের মেয়ে, আমিও ব্রাহ্মণ। এই যখন আলোচনা হয় তখন রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছে যে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়বে না। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কোনো ভূমিকা পালন করতে পারবে না। যদি পারতো তাহলে এত বড় বড় কেলেঙ্কারি হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘর থেকে পাওয়া গেছে, শিক্ষক দুর্নীতি হয়েছে, চাল চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, তাহলে যে মমতা ব্যানার্জি জেলে থাকতেন, তার সাঙ্গপাঙ্গরা জেলে থাকতেন দিল্লির মুখ্যমন্ত্রীর মতন। কিন্তু বিজেপি এখানে তৃণমূলের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করতে পারছে না, করবেন না, এটাই তাদের বোঝাপড়া। অভয়াকাণ্ডতে আরও প্রমাণিত হয়েছে যে এই যে তৃণমূল বিপদে যখন পড়ে তখনই বিজেপি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে। ফলে দেখবেন ঠিক বিজেপি আরএসএসের নেতা তিনি বলেছিলেন যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা একমত। কিন্তু পশ্চিমবাংলার মানুষ শুধু না, সারা ভারতবর্ষ বিদেশের মানুষও কিন্তু অভয়ার বিচার পায়নি।
যাকে শাস্তি দেওয়া হয়েছে শুধু সে অপরাধী নয়, সবাই জানে। ফলে তৃণমূল এবং বিজেপি যে বোঝাপড়া করে চলছে, মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করছে, যে বিভাজন তৈরি করছে, জাতপাত ধর্ম নিয়ে মানুষকে আলাদা করতে চাইছে, পশ্চিমবাংলার বামফ্রন্টের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য, তাকে নিয়ে মানুষ ফিরে আসবে, বামপন্থীদের এই পাশে থাকবে।